ঈদ উৎসবে মেতেছে দেশবাসী, সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ প্রত্যাশা। বড় জামাতে আসি মানে সওয়াবের আশায় আব্বু ভাইয়ার সঙ্গে আসছি নামাজ পড়তে। We're praying all in one place, so it's such an amazing sight. দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ঢল, সমুদ্র আর বন বাদারে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। আমাদের এই ছুটির দিনটাকে উপভোগ করার জন্য এখানে বেড়াতে এসেছি। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত সাতক্ষীরার উপকূলীয় এলাকা, আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। ঈদ আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিষাদে। এখন অবস্থা দেখো, পানি আর বুক সমান পানি। কোনো জায়গায় ঈদের নামাজ হচ্ছে, এই সময় মুসল্লিরা জানতে পারছে যে এখান থেকে ভেঙে যাচ্ছে। বাড়ি ডুবে গেছে। হ্যাঁ, ডুবে গেছে বাড়ি। ঈদ মোবারক। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। দর্শক, প্রধান উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। And build up unity among us, and the nation needs that unity, particularly this time that we are passing through our history. It's very important. So I hope you will help us to build this unity and move forward. Bangladesh deserves more. Bangladesh has a future which has not been explored. We want to explore that. We want to make that future come true. So that's where it begins. Unifying the nation, building the nation to move forward. Let's do that. Thank you very much for your patience. Eid Mubarak again. Thank you. দর্শক, ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা কথা বলছিলেন, আমরা সরাসরি সেখানে ছিলাম। চলে যাচ্ছি সংবাদে। সারা দেশে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকালে ঈদগাহ ময়দান ও মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। মুনাজাতে দেশের সমৃদ্ধি কামনা করেন তারা। নামাজ শেষে পরস্পরের সাথে কুশল বিনিময় করেন মুসল্লিরা। দেশের অন্যতম বড় ঈদ জামাত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। সকাল 10টায় নামাজ শুরু হলেও অনেক আগে থেকেই মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। আশেপাশের জেলা থেকেও বহু মুসল্লি অংশ নেন শোলাকিয়ায় ঈদ উল ফিতরের 198তম জামাতে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। জামাতে ইমামতি করেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। স্বাস্থ্য দাদার সাথে আমি এখানে ছোট থেকে আসতেছি, আসে বড় জামাতে আসি মানে সওয়াবের আশায়। All these people here are praying all in one place, so it's such an amazing sight. আরেক বড় ঈদ জামাত হয় দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। নামাজে অংশ নিতে আশেপাশের জেলা থেকেও আসেন অনেকে। নামাজ শেষে পরস্পরের সাথে কুশল বিনিময় করেন মুসল্লিরা। বড় জমায়েতে ঈদের নামাজ আদায় করতে পেরে সন্তুষ্টি জানান তারা। আমরা একসাথে ভ্রাতৃত্বের বন্ধনে নামাজ আদায় করতে পারতেছি, এটি একটি দীর্ঘদিনের নিয়ত ছিল। আমি আমার আব্বু ভাইয়ার সঙ্গে আসছি নামাজ পড়তে, আমাকে নামাজটা খুব ভালো লাগছে। সিলেটে শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাতে অংশ নেন লাখো মুসল্লি। নগরীতে 4 শতাধিক ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মুসল্লিরা দোয়া করেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের। ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ধনী গরিব নির্বিশেষে সকলে মিলেমিশে একসাথে নামাজ আদায় করেন। এছাড়া বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।
চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হয় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডেই ঈদ জামাত হয়। নামাজ শেষে মোনাজাতে গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। নির্বিঘ্নে ঈদটাও আমরা সম্পন্ন করলাম, এটার জন্য আল্লাহ দরবারে হাজার শুকরিয়া। এই আনন্দটা আমরা চাই যে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ঈদের খুশিটা যাতে ছড়িয়ে পড়ে, কোনো ধরনের বৈষম্য যাতে না থাকে। বরিশালে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে হয় প্রধান জামাত। এছাড়া বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। রাজশাহীতে শাহ মখদুম ঈদগাহে জামাতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনায় প্রধান ঈদ জামাত হয় সার্কিট হাউস ময়দানে। এছাড়া নগরীর 680টি ঈদগাহ ও মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। এছাড়া সারা দেশেই ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। সম্প্রীতির বন্ধন অটুট রাখার উপর জোর দেন সবাই। জাহিদ হাসান, যমুনা নিউজ। ঈদের ছুটি উপভোগ করতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। পরিবার, পরিজন, বন্ধু বান্ধবের সাথে ছুটির মুহূর্তকে স্মরণীয় করতে ঘুরে বেড়াচ্ছেন তারা। শিশু কিশোর থেকে সকল বয়সী মানুষে মুখরিত বিনোদন কেন্দ্রগুলো। সমুদ্রের নীলিমা আর সোনালী বালুর বিস্তীর্ণ প্রান্তরের দেখা মেলে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। নৈসর্গিক সেই সৌন্দর্য উপভোগ করতেই ভ্রমণ পিয়াসীদের এই ঢল। অবশ্যই ভালো লাগতেছে। আমার এটা বিয়ের পর হচ্ছে হাজবেন্ডের সাথে প্রথমে, প্লাস কক্সবাজারের মতো এমন একটা জায়গায় এবার ওয়ার্ক প্লেসে কিংবা বাড়িতে করা হচ্ছে না, যেহেতু আমার এক্সাম শেষ হয়েছে। সাডেন প্ল্যানে কক্সবাজার আসা হয়েছে। সবুজে ঘেরা পাহাড়ের মাঝে মেঘের আনাগোনা পার্বত্যাঞ্চলের অন্যতম আকর্ষণ। ঈদে 9 দিনের ছুটি, তাই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে হারাতে পরিবার, বন্ধুবান্ধব নিয়ে পাহাড়ের টুরিস্ট স্পটগুলোতে পর্যটকদের সমাগম। মনকে রিফ্রেশ করার জন্য আমাদের এই ছুটির দিনটাকে উপভোগ করার জন্য এখানে বেড়াতে এসেছি। খুব সুন্দর উপভোগ করতেছি প্রাকৃতিক দৃশ্য, কখনো আসা হয় নাই আগে। নদী আর ঝর্ণায় ঘেরা গহীন অরণ্য, উত্তর পূর্বাঞ্চলের গারো পাহাড়, গছনীয় অবকাশ কেন্দ্র, মাদলচূড়া, নালিতাবাড়ি আর জৈন্তা পাহাড়ে সময় কাটাতেই ভিড় জমিয়েছে ভ্রমণ পিপাসুরা। ঈদের দিন আজকে আমরা বন্ধু বান্ধব মিলে এই জায়গায় উপভোগ করতে আসি। ঈদের দিনটা খুব ভালো করে আনন্দ যেতে চাই। এখানে আজকে ঈদের দিন আমরা একটা অনুভব করার জন্য আসছি। রাজশাহীতে ঈদে ঘোরাঘুরি মানেই বাঘারের 500 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মেলা। পুঠিয়া রাজবাড়িতেও ভিড় সকল বয়সী দর্শনার্থীর। বিগত 500 বছর থেকে আমাদের এখানে চলে আসতেছে। প্রত্যেক ঈদে মেলাটা হয়, আমরা সবাই আনন্দ করি। আমরা অনেক দূর থেকে গেছি, আমরা গেছি নাটোর থেকে এই মেলা দেখতে। শহরের কোলাহল আর কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা মুক্তি মেলে ঈদের ছুটিতে। সেই মুহূর্ত পুরোটা উপভোগ করতেই খুলনার জাতিসংঘ শিশু পার্কে এই আয়োজন। ঈদ উপলক্ষে অনেক কিছু সাজানো হয়েছে, অনেক জিনিস বিক্রি হচ্ছে, অনেক কিছু কিনেছে, মানে অনেক আনন্দদায়ক হচ্ছে আমাদের ঈদটা। মেলায় দেখছি হচ্ছে অনেক রাইডস আছে, অনেক খেলনা আছে, অনেক ধরনের দোকান আছে। এছাড়াও এবারের ঈদের অন্যতম আকর্ষণ ছিল মুঘল আমলের রীতিতে জেলায় জেলায় ঈদের আনন্দযাত্রা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, আপনাদেরকে সারা দেশের বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলো ঘুরিয়ে আনতে চাই। আমাদের সহকর্মীরা অপেক্ষা করছে সেখানে। শুরুতেই যেতে চাই সিলেটে। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, ঈদ মোবারক। ঈদের দিন পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ঢল কেমন দেখছেন সিলেটে? নেন্সি, প্রথমেই ঈদ উল ফিতর শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি এই মুহূর্তে আছি সিলেটের লাক্কাতুরা চা বাগানে। নিশ্চয়ই জেনে থাকবেন যে সিলেটের কোনো পর্যটক যখন আসেন তখন তাদের প্রধানতম আকর্ষণ থাকে চা বাগানকে কেন্দ্র করে, অর্থাৎ একটি বার এই চা বাগানে এসে নিজেদের মতো করে সময় কাটানো, সেটি পর্যটকদের মূল আকর্ষণ থাকে। এবং সেটি আজকে ঈদের বিকেলে আমরা সেটি দেখতে পাচ্ছি। সবুজে ঘেরা যে চায়ের বাগান, সেই চায়ের বাগানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন, নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। পাশাপাশি স্থানীয় যারা আছেন তারাও পরিবার পরিজন নিয়ে এই যে চা বাগানের সবুজের আসলে ঘেরা যে চা বাগান, সেখানে এসে নিজেদের মতো করে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার সদস্যদের নিয়ে তারা এখানে সময় কাটাচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি যে যেহেতু এবার ঈদের একটা লম্বা ছুটি আছে, ফলে আগে থেকেই একটা আসলে আশা ছিল যে এবার পর্যটকদের ভিড় সিলেটে বাড়বে। সেটি আজকে ঈদের দিন অনেকটাই দেখা যাচ্ছে যে পর্যটকদের যে ভিড়, সেই ভিড়
চা বাগানে অন্তত আমরা সেটি দেখতে পাচ্ছি। এর পাশাপাশি অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে, বিশেষ করে বিছানাকান্দি, সাদা পাথর, সেখানেও আমরা খবর নিয়েছিলাম, সেখানেও দর্শনার্থী পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে। তবে যদিও গরমটা একটু বেশি, সেক্ষেত্রে হয়তো কিছুটা ভোগান্তি হচ্ছে, তারপরেও একসাথে পরিবার সবার সাথে আনন্দ আয়োজন করতে পেরে তারা প্রত্যেকেই খুশি। নাবিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটের পর রাজশাহীতে আপনাদেরকে নিয়ে যাব। রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, একটু জানতে চাই ঈদের বিকেলে পর্যটকদের ঈদ উদযাপনের যে আনন্দ চিত্রগুলো, সেগুলো একটু জানতে চাই, আর একই সাথে আবহাওয়া কেমন সেখানকার? ন্যান্সি, আবহাওয়া সকাল থেকেই যে তীব্র গরম এবং সকাল থেকে কিন্তু ভ্যাপসা গরম আবহাওয়া এবং রোদ রয়েছে, এবং সেই সাথে সাথে একটু যদি দেখাই, রাজশাহীর পুঠিয়া উপজেলাতে দর্শনার্থী আসতে শুরু করেছে রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে, এবং এই পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে একটি অন্যতম, এবং এর যে নান্দনিক সৌন্দর্য কিন্তু ঐশ্বর্যে ঈদে ঘুরতে আসা মানুষজন বিমোহিত হচ্ছেন। আমি তাদের মানুষজনের সাথে কথা বলেছি, দর্শনার্থীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে রাজবাড়ির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন সেটি দেখে তারা মুগ্ধ হচ্ছেন, এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাজাদের ব্যবহৃত সিন্দুক, চেয়ার, টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র। এবং ঈদ উপলক্ষে এই যে জাদুঘরটি রয়েছে আমার ঠিক সামনে, সেখানে পর্যটক এবং দর্শনার্থীরা মিলন মেলায় কিন্তু পরিণত হয়েছে। ঈদের মধ্যে রাজশাহীর যে 9টি উপজেলা সহ রাজশাহীর পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকার মানুষজন কিন্তু আসছেন পরিবার পরিজন নিয়ে, এবং তারা কিন্তু এখন পর্যন্ত রাজবাড়িটি ঘুরে দেখছেন। এবং এই রাজবাড়ি সহ মোট 15টি কিন্তু বিভিন্ন স্থাপনা রয়েছে, আহ্নিক মন্দির, শিব মন্দির, এবং 15টি স্থাপনা কিন্তু চারিদিক দিয়ে, এবং চারিদিক দিয়ে যে রাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং দিঘি রয়েছে, সেগুলো সবগুলোই উপভোগ করছে এখানকার ঘুরতে আসা দর্শনার্থীরা। ন্যান্সি। তারেক, আপনাকে অনেক ধন্যবাদ। রাজশাহীর পর দর্শক আপনাদেরকে নিয়ে যেতে চাই খুলনায়। খুলনার জাতিসংঘ শিশু পার্কে আয়োজন করা হয়েছে ঈদ মেলার, সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। যেতে চাই প্রবীরের কাছে। প্রবীর, মেলায় কি কি আয়োজন থাকছে, আর ঈদ মোবারক আপনাকে। আপনাকে ঈদ মোবারক ন্যান্সি। জাতিসংঘ পার্কের এই ঈদ মেলা, এটি আসলে আনন্দ মেলা, একই সঙ্গে মিলন মেলা। আমরা যদি একটু পিছনটা দেখাই, মেলা যে অঙ্গনটি রয়েছে সেখানে আসলে তিল পরিমাণ ঠাঁই নেই, এখানে এত মানুষের সমাগম হয়েছে। আমরা দেখেছি শিশুরা নিজেদের মতো করে এসেছে, শিশুরা দল বেঁধে এসেছে বন্ধু বান্ধব নিয়ে, আবার শিশুরা তার মা বাবার কোলে চড়ে এসেছে, ঘাড়ে চড়ে এসেছে। এমন দৃশ্য কিন্তু কম নয়, অর্থাৎ ছোট শিশু তার বাবা মায়ের কোলে উঠে মেলায় আসবে, এবং মেলায় যে সমস্ত আয়োজন রয়েছে সেই পুরনো ঐতিহ্য, বাংলার লোকসংস্কৃতি, নাগরদোলা, নৌকাদোলা সহ নানান কিছু রয়েছে যেগুলোতে শিশুরা উঠছে, শিশুরা সেগুলো উপভোগ করছে। এছাড়াও মেলা প্রাঙ্গণে অনেক ধরনের খাবার রয়েছে, ফুচকা খাবার তো রয়েছেই, আইসক্রিম রয়েছে, এছাড়া অনেক খাবার, সেগুলো তারা যখন যা ভালো লাগছে সেটি তারা খরিদ করছে, সেটি তারা খাচ্ছে। অপরদিকে আমাদের যে ডান পাশটি রয়েছে সেটি আসলে বিভিন্ন জিনিসের বিক্রয় কেন্দ্র। সেই বিক্রয় কেন্দ্রগুলোতে লোক কারুশিল্পের অংশ, বাঁশ বেতের অংশ, সেই সমস্ত জিনিস উঠেছে, সেগুলো ভালো কিনা বেচা হচ্ছে বলে আমরা দেখেছি। এবং মেলা 3 দিন পর্যন্ত চলবে, সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত। শিশুরা, অভিভাবক, সব বয়সী মানুষ এই মেলা সবাই আসলে আনন্দে শামিল হবে। প্রবীর, আপনাকে ধন্যবাদ। খুলনার পর বরিশাল যেতে চাই। বরিশালের কীর্তনখোলা নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, ঈদ মোবারক। নদীর হিমেল হাওয়া ভ্রমণ পিপাসুরা কেমন উপভোগ করছে একটু জানাবেন। ন্যান্সি, ঈদ মোবারক। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে সারা দেশের সাথেই বরিশালের মানুষও পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে, এবং সারা দিনের কর্মব্যস্ততার পরে বা যারা পারিবারিকভাবে ঈদ উদযাপন করছেন সেই শেষে কিন্তু বিকেল নাগাদ, অর্থাৎ সূর্যর তীব্রতা যতটা ধীরে ধীরে কমে আসছে, এবং বরিশালের কীর্তনখোলার তীরে, অর্থাৎ বিশেষ করে 30 গোডাউন এলাকায় ভ্রমণ পিপাসুদের ভিড় বাড়ছে, এবং এই ভিড় কিন্তু গভীর রাত পর্যন্ত থাকবে। আমরা যেটা দেখেছি যে পরিবারের সদস্যদের সাথে, প্রিয়জনদের সাথে কিন্তু এই কীর্তনখোলা নদীর তীরে সাধারণ মানুষ ভিড় করছেন, এবং তাদের যে ঈদের আনন্দ সেটি ভাগাভাগি করে নিচ্ছেন। এমনিতেই নদীর তীরে আসলে মানুষের মন ভালো হয়ে যায়, মানসিক প্রশান্তি হয়, এবং সেই মানসিক প্রশান্তির আশাই কিন্তু কীর্তনখোলার তীরের পাড়ের বরিশালের যে নগরবাসী তারা ভিড় করছেন। এবং আমরা দেখেছি শুধু তীরে পাড়ে এসেই কিন্তু তারা থেমে থাকছেন না, অনেকেই ট্রলার ভাড়া করে যে কীর্তনখোলা নদীর যে সৌন্দর্য সেটি
উপভোগ করছেন এবং পরিবারের সাথে তারা কিন্তু এই ঈদ উদযাপন করছেন। এবং আরেকটি জিনিস আমরা লক্ষ্য করেছি যে যারা এই নদীর তীরে আসছেন এবং তাদের নিরাপত্তার জন্য, সার্বিক নিরাপত্তার জন্য নৌ পুলিশের পাশাপাশি যে পর্যটন পুলিশ রয়েছে, টুরিস্ট পুলিশ রয়েছে, সেই পুলিশের সদস্যদেরও আমরা দেখেছি। এবং এই যে কীর্তনখোলা নদীর তীরে যে সাধারণ মানুষের ভিড়, এই ভিড় রাত 12টা-1টা পর্যন্ত আমরা দেখেছি যে থাকে, কারণ ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং এই তাপমাত্রা থেকে যে গরমের যে তীব্রতা, এই গরমের তীব্রতা থেকেও কিছুটা রক্ষা পাওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষ এই কীর্তনখোলা তীরে আসছে। এবং আমরা দেখেছি বিগত দিনের অভিজ্ঞতা থেকে যে ঈদ যে কদিন থাকবে, অর্থাৎ 3 দিনে পুরো 3 দিনই কিন্তু এই কীর্তনখোলার পারে সাধারণ মানুষের ভিড় থাকবে। নেন্সি। কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ। পুলিশের সামনে বুক পেতে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়া শহীদ আবু সাইদের রংপুরের বাড়িতে এবার সবই আছে, শুধু নেই আনন্দ উল্লাস। শূন্যতায় হারিয়ে গেছে পরিবারটির পূর্ণতা। 24-এর গণ আন্দোলনে আবু সাইদ সহ যারা শহীদ হয়েছেন সেই সব হত্যার বিচারে ধীর গতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা জানান পরিবারের সদস্যরা। শহীদ আবু সাইদের পরিবারের সাথে কথা বলে আরো জানাচ্ছেন সহকর্মী সরকার মাজারুল মান্নান। আমার ছেলে নিজের কাপড় চোপড় নিজে লেখাপড়া করছে, আগে দিবে নাকছে দিছি, ছেলে আমার কেবল পায়ের পর খারাপ হচ্ছে, তাতে আমার ছেলে এইরকম হয়ে গেল। ঈদের দিন সকালে কথাগুলো বলছিলেন মনোয়ারা বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের মা। তিনি শহীদ ছেলের কবরের পাশে আঁচলে হাত লুকিয়ে সৃষ্টিকর্তার কাছে কাতর প্রার্থনায় নিমগ্ন তিনি। বুকে শোকের পাথর বয়ে বেড়াচ্ছেন, কাঁদতে কাঁদতে চোখের পানিও যেন ফুরিয়ে গেছে। আগের ঈদগুলোতে টিউশনির টাকায় ভাই বোন ভাগ্নি মা বাবার জন্য নতুন পোশাক আনতেন সাইদ, সাথে থাকতো শ্যামাই চিনি। এবারও পোশাক খাবারের অন্ত নেই, কিন্তু শূন্যতায় ভরা সবকিছুই। তাই তো ভারী মা বাবা ভাই বোনের কণ্ঠ। কখনো শূন্য পূরণ হয় না। কি মনে হইতেছে বাবা? ওই ছেলে থাকলেই আমার খুব ভালো থাকতো, এ পয়সা করি চাই, কারণ আমার বুকটা ভরা থাকতো। ভাইয়া যে ঘাড়ে করে ব্যাগটা নিয়ে আসে, চোখে চশমা থাকে, মাথায় ক্যাপ থাকে, কথা বলতে বলতে হাসে, এই সব কিছুই আমার মনে পড়তেছে যে কি রকম করে নিমিষেই ভাইয়া হারাই গেল। মানুষ আমাদের পাশে দাঁড়াইছে, সবকিছু পাইছে, তার মাঝখানে একটা শূন্যতা কাজ করতেছে, যে ফ্যামিলির একটা পরিপূর্ণতা পাচ্ছে না, মনে হচ্ছে কি যেন একটা নাই, হাওয়া হয়ে গেছে, হারাই ফেলাইছে। গেল বছর আন্দোলন চলাকালে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেট এলাকায় পুলিশের সামনে বুক পেতে দেয় সাইদ, গুলিতে মারা যান তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাইদ সহ সব হত্যাকাণ্ডের বিচার ধীর গতিতে চলায় অসন্তোষ পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। উদ্বেগ উৎকণ্ঠা তাদের চোখে মুখে। ধরা পড়ছে আর কোনো এখন তো আইনের আওতায় কোনো কিছু আনা নেই, আমরা বিচারে চাই। আমরা এ পর্যন্ত প্রায় মামলা দায়ের করা 8 মাস অতিবাহিত হওয়ার পথে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা এ পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই আত্মত্যাগকারী মানুষদের হত্যার বিচার কি সেভাবে নিবৃত্ত থাকবে? তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বিচারের মুখোমুখি করছে না? রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন আবু সাইদ। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, বাবনপুর, রংপুর। ঈদের দিন সড়কে ঝরেছে 7 জনের প্রাণ। এর মধ্যে চট্টগ্রামের লোহাগড়ায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 5 জন, আহত হয়েছেন অন্তত 15 জন। সকাল 7টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান 5 জন। নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার বাসিন্দা রিফাত, আরাফাত, নাজিমুদ্দিন ও নেজামুদ্দিন এবং সাতকানিয়ার মোহাম্মদ সিদ্দিক। নিহতরা সবাই পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছিলেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, মরদেহ রাখা হয়েছে দোহাজারি থানায়। সৌদিয়া পরিবহন একটা বাস, এটা হচ্ছে কক্সবাজার মুখী ছিল, আর আরেকটা হইলো স্থানীয় একটা বাস, এটা হচ্ছে চট্টগ্রাম মুখী ছিল আর কি। আহতদেরকে ওই যে যেগুলো স্থানীয় লোহাগড়া হাসপাতাল আছে না, ওখানে নিয়ে গেছে, আর ওখানে স্থানীয় হাসপাতালে ওই যে 5 জনকে মৃত ঘোষণা করা হয়েছে।
এদিকে গাজীপুরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার 2 আরোহী প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 2 জন। সকালে শিববাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ঢাকামুখী গাজীপুর পরিবহন বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। মরদেহগুলো উদ্ধার করে মর্গে নেওয়া হয়। 2 জন নিহতের ঘটনায় 2টি বাসে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। সাতক্ষীরা উপকূলে ঈদ আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। সবাই যখন ঈদ নামাজে ব্যস্ত, তখনই ভেঙে যায় খোলপেটুয়া নদীর 200 ফুট উপকূল রক্ষা বাঁধ। আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। ভেসে গেছে শত শত মাছের ঘের, কৃষি জমি, প্লাবিত গ্রামের পর গ্রাম। বাড়ির পূর্ব পাশ থেকে পদ্মা রাস্তা নদীতে চলে গেছে। ভিতরের পানি নদীতে পতিত হইতেছে। আপনারা দেরি না করে অতি দ্রুত যার যা আছে নিয়ে চলে আসুন। বাঁধের ভাঙন ঠেকাতে মসজিদের মাইকে ডেকে জড়ো করা হয় গ্রামবাসীকে, তবে শেষ রক্ষা হয়নি। নদীতে বিলীন আনুলিয়া ইউনিয়নের বিসট এলাকার 200 ফুট উপকূল রক্ষা বেড়িবাঁধ। জামাতের নামাজও শেষ হয়ে গেছে, ভেঙে গেছে, জিনিসপত্র কিছু বের করতে পারিনি। বাঁধ ভেঙে জনপদে ঢুকছে খোলপেটুয়া নদীর পানি, ঘরবাড়িতে পানি, আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। ভেসে গেছে শত শত মাছের ঘের, কৃষিক্ষেত। সব বালি দেবা রাস্তায় তাই ভাই ওই বালি ওই গেছে বাড়ি ডুবে গেছে। এখন যাচ্ছেন কোন দিকে? পানির তীব্রতায় আনুলিয়া ইউনিয়নের 10টি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা খাজরা ইউনিয়নও। স্থানীয়দের অভিযোগ, বালুর বাঁধ তাই ভেঙেছে সহজেই। জোয়ারের পানি এতই বৃদ্ধি পায় যে এই রাস্তাটা টেকানো সম্ভব হয়নি, যার ফলে রাস্তাটা ভেঙে যায়। ভেঙে যে কমপক্ষে 2টা ইউনিয়নে যদি এই পানির প্রবাহ খুব বেশি থাকে বর্তমানের মতো, তাহলে 2টা ইউনিয়ন প্লাবিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, বাঁধ মেরামতের চেষ্টা চলছে। মেরামতের কাজটা তো পানি উন্নয়ন বোর্ড করে, পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে, তারাও আশু পদক্ষেপ নিচ্ছে, আমাকে জানিয়েছে আর কি। আর ইনস্ট্যান্ট যাতে রক্ষা করা যায় এর জন্য বাঁশটা সেগুলো দিয়ে চেষ্টা করা হচ্ছিল আর কি, কিন্তু তার মধ্যে তো আবার জোয়ার চলে আসছে। এখন জোয়ার শেষ হলে বোঝা যাবে যে কিভাবে কি করা যায়। বাঁধ ভাঙলেও মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড 2-এর নির্বাহী প্রকৌশলীকে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে মূলা ঝুলিয়েছে। চাঁদপুরে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় গণঅভ্যুত্থানে শহীদ আজাদ সরকারের পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন পাটোয়ারি। তিনি বলেন, ছাত্র আন্দোলনে নিহতদের হত্যার বিচার করা হবে। বিচার না হওয়া পর্যন্ত এই দাবি অব্যাহত থাকবে। বলেন, দিল্লি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এনসিপি। নতুন লড়াইয়ের ক্ষেত্রে নতুন রাজনৈতিক তত্ত্ব নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। 15 বছরে অর্থনৈতিক উন্নয়নের কথা বলে বাংলাদেশকে একটি মূলা ঝুলানো হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের যে নতুন লড়াই রয়েছে, সেখানে আমরা একটি নতুন রাজনৈতিক তত্ত্ব বিনির্মাণ করতে চাই। ঈদ মানেই আনন্দ। সেই আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা সহ দূর দূরান্ত থেকে নিজ শহরে নারীর টানে পরিবার আর প্রিয় মানুষদের কাছে ছুটে যায় মানুষ। 1 বছর পরে বন্ধুদের সাথে শৈশবের নানান স্মৃতি খুঁজে পান সকলে। গল্পে আড্ডায় মেতে ওঠেন প্রতিনিয়ত। ঈদের এই কয়েকদিন রাজশাহীর পাড়া মহল্লায় সৃষ্টি হয়েছে আনন্দ ঘন এক পরিবেশ। এর মধ্যে আবার শিক্ষা প্রতিষ্ঠানের পুনর্মিলনী দিচ্ছে এক নতুন আবহ। রাজশাহীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের সাথে শৈশবের স্মৃতি ভাগাভাগি চলছে। ঈদের আগের এই পুনর্মিলনীতে 58 বছরের পুরনো স্কুলটিতে এসেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। তাদের অনেকে দেশের বাইরে থেকেও এসেছেন। ঈদের ছুটি পেয়ে সুন্দর মুহূর্ত কাটাতে আনন্দে মাতোয়ারা সকলে।
আমরা যারা ঢাকায় থাকি, চাকরি বাকরি করি, আমাদের আসলে প্রতিদিনের এই চাকরি জীবন থেকে বের হয়ে একটু সুযোগ খুঁজি, আমরা একটু আনন্দ খোঁজার, বন্ধুদের সাথে দেখা করার। 1967 থেকে শুরু করে টিল টু ডেট, মানে 2028 ব্যাচ পর্যন্ত একটা অ্যালুমিনাই, এটা আমাদের জন্য একটা বিশাল, আমি মনে করি, প্রাপ্তি। আমাদের অনেক পুরানো বন্ধুরা আমরা একসাথে হয়েছি। ওই আমাদের কৈশোরে ফিরে যায়, এই আনন্দের অনুভূতি আপনার ওই ব্যাখ্যা করা যাবে না। এবছর রাস্তায় তেমন যানজট না থাকায় সঠিক সময়ে নিজ গন্তব্যস্থলে আসতে পেরে সন্তুষ্টি ঘরমুখী মানুষের। রাস্তা অনেকটাই ফাঁকা ছিল, আমরা জাস্ট টাইমেই পৌঁছে গেছি আর কি রাজশাহীতে। কাজের জন্য ঢাকা থাকাই লাগে, পরিবারের সাথে ঈদ করবো বলে এসেছি, ভালো লাগবে। 1 সপ্তাহ ছুটি, এভাবেই কাটাবো ঘুরে ফিরে। ঢাকা কিংবা অন্য শহরের কর্মব্যস্ত জীবনের ফাঁকে ঈদ যেন এক মহামিলনের ক্ষেত্র, যেখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে জমে ওঠে স্মৃতির রোমন্থন। আমরা যেটা কাটাই হচ্ছে ফ্যামিলিকে প্রথমে সময় দিই, এরপরে আমরা বন্ধুদের সময় দিই, এবং রাজশাহীর যে দর্শনীয় স্থানগুলো আছে ওই স্থানগুলোতে আমরা আড্ডা দিই। যে ভালোবাসায় আবদ্ধ হয়, যে ভালো লাগাটা আবদ্ধ হয়, যে বন্ধুত্বপূর্ণ মুহূর্তটা উঠে আসে, এইটা খুবই মিস করি ঢাকার আমাদের কর্মব্যস্ত জীবনে। স্বজনদের অন্য সদস্যরাও বাইরে থাকায় একমাত্র ঈদের সময় দেখা হয় সকলের, তাই সকলেই কর্মস্থল থেকে ঈদ করেন নিজ শহরে। ঈদের প্রতিটি মুহূর্ত সকলের কাছে যেন এক বিশেষ মেলবন্ধন। তাই নতুন প্রজন্মের সাথে আগামী প্রজন্মের হাসি খুশি আর খুনসুটিতে মাতিয়ে তোলে মুহূর্তগুলো। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। খুলনা ডুমুরিয়ার শাহপুর বাজারের ধামালিয়া জমিদার বাড়ি। খ্যাতিমান বাড়িটি ব্রিটিশ ভারতের পূর্ব থেকেই বিশেষ মর্যাদা বহন করে আসছে, কিন্তু কালের গহীনে হারিয়ে যাচ্ছে সবকিছু। সরকারিভাবে স্থাপনাটি সংরক্ষণের দাবি পরিবার ও এলাকাবাসীর। জনশ্রুতি রয়েছে কলকাতা থেকে ট্রেনে যশোরের নোয়াপাড়া, সেখান থেকে গরুর গাড়িতে করে ইট বালু পাথর এনে নির্মিত হয়েছিল বাড়িটি। তবে এখন তা শুধুই পরিত্যক্ত একটি স্থাপনা। খুলনা ডুমুরিয়া শাহপুর বাজারের ধামালিয়া জমিদার বাড়ি। জীর্ণ স্থাপনার কিছু আসবাবপত্র এখনও জানান দেয় ঐতিহ্যের কথা। স্থানীয়দের মতে 1700 শতকে বাড়িটি নির্মাণ করে জমিদার আহাদ আলী সর্দার। তার জমিদার হওয়া নিয়ে অলৌকিক গল্প প্রচার আছে এলাকায়। সবাই চারো পাত, সবাই মাছ পাত, আর এরা টাকা পাত চারোর মধ্যে। সেই টাকা পেয়ে এরা বড় লোক হয়েছে। এই বাড়িটা করতে লাগিল আছে 22 বছর। 22 বছর পরে এই বাড়িটা জমিদাররা এই রাস্তায় দিয়ে যখন মানুষ হেঁটে যেত, তখন এই রাস্তায় দিয়ে কেউ ছাতি মুড়ি দিয়ে যেতে পারতো না। ঐতিহাসিক বাড়িটি এক নজর দেখতে ছুটে আসেন দূর দূরান্তের মানুষ। আইন আদালত তখন ছিল না, তখন ওনারাই এই এলাকা পরিচালনা করতেন এবং বিচার সালিশ করতেন। ওই যে ঘরটা জেলখানা হিসাবে ব্যবহার করতো। দেখার জন্য আসতো, সালিশ বিচারের জন্য আসতো, এবং তাদের খাওয়া দাওয়ার জন্য এখানে রান্না করা হতো। বাড়ির সামনে রয়েছে পারিবারিক কবরস্থান, আর পাশেই দ্বিতল ভবনের 3 গম্বুজ মসজিদ। মসজিদটি 2 দশক আগে পুনর্নির্মাণ করা হয়। আগে আসলে যানবাহন ছিল না, দূর দূরান্ত থেকে নামাজ পড়ার জন্য আগে ভাগে লোক আসতো, আর এখন তো সেটা নাই। তবে এখনও আলহামদুলিল্লাহ প্রতি জুমায় অন্তত 7 থেকে 8টা গ্রামের মানুষ এখানে আসে। কোনো প্রত্নতত্ত্ববিদ বা কোনো সংস্থা বা কোনো কিছু এসে যদি এটার ধরে বা এটার মানে আর কি ইয়ে করে, মানে আর কি ধরে রাখে জিনিসটা, যাতে দীর্ঘদিন আর কি চলবে। জমিদার বাড়িটি প্রায় 10 বিঘা জমি জুড়ে। পরিত্যক্ত ভবনের কাছেই আহাদ আলী সর্দারের উত্তরসূরিদের বসবাস। জারিন অর্নি, যমুনা নিউজ।